বিসমিল্লাহির রহমানির রহিম। গাছবাড়ি মডার্ন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগতম। গাছবাড়ি মডার্ন একাডেমি রুটিন ওয়াইজ প্রতিদিন 11 ঘটিকা থেকে 12 ঘটিকার মধ্যে সকল শ্রেণীর অনলাইন ক্লাস পরিচালিত হয়। তো তোমরা প্রতিদিনের মতো আজকের ক্লাসে মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে এবং সম্পূর্ণ ক্লাসটি আমার সাথে থাকবে। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ বিষয়ে তোমাদের নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এবং আইসোটোপ নিয়ে আর কি। তো এই জিনিসগুলো প্রাসঙ্গিক বিষয়টা নিয়ে আলোচনা করব। করার পর আমরা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ নিয়ে আলোচনা করব। আমরা জানি বিজ্ঞানী ডাল্টন 1803 সালে বিজ্ঞানী ডাল্টন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার আলোকে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে ধারণা দিয়েছেন এবং তিনি বলেছিলেন ক্ষুদ্রতম কণা অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাটা পরমাণু এবং ওইটা অবিভাজ্য, অর্থাৎ অ্যাটম নাম দিয়েছিলেন তিনি। আর ওইটা বলছিলেন যে অবিভাজ্য। কিন্তু পরবর্তীতে আমরা জানি পরমাণুকেও ভাঙা যায়, পরমাণু অবিভাজ্য নয়। পরমাণুকে ভেঙে আমরা আরো 3টা কণা পাই। তো এই চিত্রটা আমি পাশে আঁকলাম, ওই জায়গায় আমি দেখার জন্য এই মোড়টাকে ধরলাম আমরা কি একটা পরমাণু। এই পরমাণুটা 3টা মূল কণিকার সমন্বয়ে গঠিত। পরমাণু, আমি আবার বলছি, পরমাণু 3টি মূল কণিকার সমন্বয়ে গঠিত। একটি ইলেকট্রন, আর প্লুটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্লুটন, নিউট্রন অর্থাৎ পরমাণু 3টি মূল কণিকার সমন্বয়ে গঠিত। কি কি? ইলেকট্রন, প্লুটন এবং নিউট্রন। এই পরমাণুর গঠন সম্পর্কে আমি আগেই বলেছি আমাদের মূল আলোচনা থাকবে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ। কিন্তু এই জিনিসটা আসার জন্য আমরা কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতেছি। তো পরমাণু তো বললাম যে পরমাণুর মূল কণিকা থাকে 3টি, ইলেকট্রন, প্লুটন এবং নিউট্রন। এই পরমাণুর গঠন সম্পর্কে আবার বিজ্ঞানী রাদারফোর্ড এবং বুর তারা বিভিন্ন মডেল দিয়েছে। তাদের মডেল অনুযায়ী পরমাণু সম্পর্কে একটু আলোচনা আমরা করে আমরা মূল আলোচনায় চলে যাব। তো পরমাণুর গঠন সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড এবং বুর যে মতামত দিয়েছেন তার আলোকে আমরা আলোচনা করব। তোমাদের অষ্টম শ্রেণীতে যে বিষয়টুকু পর্যন্ত আছে এতটুকু আলোচনা করব। এরপরে রাদারফোর্ডের মডেল এবং বুর মডেল পরবর্তী ক্লাসে তোমরা আরো বিস্তারিত আলোচনা পাবে। এখন আমরা যদি রাদারফোর্ড এর পরমাণু মডেল সম্পর্কে বলি, রাদারফোর্ড এরকম ভাবে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে পরমাণুর একটা কেন্দ্র আছে আর ওই কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস। আমরা এই জায়গায় ক্লিয়ার বলতেছি, আবার দেখাইতেছি চিত্রটার মধ্যে। রাদারফোর্ড বলেছেন যে পরমাণুর মধ্যে একটা কেন্দ্র আছে,
আর এই কেন্দ্রটাকে আমরা এইটাকে একটা কেন্দ্র বললাম, সেন্টার। সেন্টার অর্থাৎ কেন্দ্র আছে, কেন্দ্রটার নাম দিলাম আমরা কি নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে থাকে পরমাণু তিনটা কণিকা বলেছিলাম তোমাদের আগেই, যে ইলেকট্রন, প্লুটন, নিউট্রন। তো রাদারফোর্ডের মতে পরমাণুর একটি কেন্দ্র আছে, কেন্দ্রকে আমরা বলি কি নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্লুটন এবং ইলেকট্রন। নিউক্লিয়াসের মধ্যে থাকে তিনটা মূল কণিকা, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে থাকে দুইটা মূল কণিকা, প্লুটন এবং নিউট্রন। প্লুটন এবং নিউট্রন। তাহলে তিনটা মূল কণিকার মধ্যে আরো একটা মূল কণিকা আছে, এই একটা মূল কণিকা হলো কি ইলেকট্রন। তাহলে রাদারফোর্ড তিনটা কণিকাকে এইভাবে বললেন যে পরমাণুর একটা কেন্দ্র আছে, কেন্দ্রটার নাম হলো নিউক্লিয়াস, এর মধ্যে থাকে প্লুটন এবং নিউট্রন। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্রটি করে চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে ইলেকট্রন। তার মানে কয়টা কণিকা পাইলাম? তিনটা। কেন্দ্রের মধ্যে থাকে প্লুটন আর নিউট্রন। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘূর্ণায়মান, এটার চারদিকে, এই নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে ইলেকট্রন। তো রাদারফোর্ড এটা বলছেন, আরো সে তার তত্ত্বে বলেছেন যে এই পরমাণুটার মোট যে ভর, এই পরমাণুটার মোট যে ভর, এই ভরটা মূলত নিউক্লিয়াসের ভর। অর্থাৎ নিউক্লিয়াসের ভরটাকেই আমরা পরমাণুর ভর বলে ধরে নিই, বা পরমাণুর মোট ভর বলে বিবেচনা করি। আর এই নিউক্লিয়াসটা খুবই ছোট, নিউক্লিয়াসটা আকারে খুবই ছোট, আর তার বেশিরভাগ অংশটা থাকে ফাঁকা। এই যে যেমন ওইটা যদি আমরা নিউক্লিয়াস ধরি, আর চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় আছে ইলেকট্রন, আর তার বেশিরভাগ অংশটাই আছে কি ফাঁকা। আমরা তো এটা লিখছি দেখে একটু বড় দেখা যাইতেছে, কিন্তু আসলেই কি এটা নিউক্লিয়াস, আর এই পুরা জায়গাটার মধ্যে পুরাটাই কি ফাঁকা, নিউক্লিয়াসটা ফাঁকা। তো এরপরে আবার সে এরকম রাদারফোর্ড দিছে, আরো পুরা মডেলটা তোমরা পরবর্তী ক্লাসে পাবা। তো এই ধারণা দেওয়ার পরে তার মধ্যে কিছু সীমাবদ্ধতা ছিল, যেমন ইলেকট্রন সমূহ কক্ষপথে কিভাবে ঘুরে, চারদিকে কক্ষপথগুলা কিরকম আকার আকৃতি, এইগুলার ধারণা অনেক কিছু সীমাবদ্ধতা ছিল। এর পরবর্তীতে আমি বলছি যে দুইজন বিজ্ঞানী রাদারফোর্ড এবং বুর, তারা পরমাণুর মডেল সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছেন। তো আমরা রাদারফোর্ডেরটা বললাম, রাদারফোর্ডের একটু সীমাবদ্ধতা ছিল কি, যে তার আকার আকৃতি, কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া ছিল না তার মডেলে। বুর পরবর্তীতে সে কক্ষপথ সম্বন্ধেও কতগুলো নির্দিষ্ট কক্ষপথে চারদিকে ইলেকট্রন ঘুরে এরকম ধারণা দিচ্ছে। তার মানে পরমাণুটা সম্পর্কে আমরা যদি আরেকটু আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারি প্রথম থেকে যে বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিলেন যে পরমাণুর একটি কেন্দ্র থাকে, কেন্দ্রটার নাম হলো নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসটার মধ্যে থাকে প্লুটন আর নিউট্রন, চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে ইলেকট্রন। আর এটা পরমাণুটার মোট ভর মূলত কি নিউক্লিয়াসের ভরটাকেই বিবেচনা করা হয়। আর এই নিউক্লিয়াসটা আকারে থাকে খুবই ছোট, আর তার চারদিকটা থাকে কি ফাঁকা। আর এরপরে আরো এটা তুলনা করছিল সৌরজগতের সাথে রাদারফোর্ড, এজন্য এটাকে সৌর মডেলও বলা হয়। বিস্তারিত আলোচনা আমরা নবম শ্রেণীতে করব। তো এরপরে আর কক্ষপথের ধারণাগুলো কি বুর স্পষ্টভাবে এনেছিল, রাদারফোর্ডের মডেলে কক্ষপথের ধারণাটার একটা সীমাবদ্ধতা ছিল। তো আমি আবার বলতেছি, ডাল্টন বলছিল যে এই পরমাণুকে ভাঙা যায় না, অর্থাৎ অবিভাজ্য, কিন্তু মূল কণিকাটারে
অর্থাৎ মৌলের মূলকণিকা পরমাণুটারেও কি ভাঙা যায়, আর পরমাণুর তিনটা মূলকণিকা পাওয়া যায়, ইলেকট্রন, প্লুটন, নিউট্রন। এখন আমরা এই তিনটা মূলকণিকা সম্পর্কে ধারণা দিয়েই আমরা এই বিষয়ে এসে যাব। যে মূলকণিকার মধ্যে বলছে যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট, অর্থাৎ নেগেটিভ। ইলেকট্রন হলো, আমরা এই জায়গায় না দিয়া যদি পাশাপাশি দেই, এই ইলেকট্রনটা হলো কি ঋণাত্মক আধান বিশিষ্ট, ইলেকট্রনটা ঋণাত্মক আধান বিশিষ্ট। আর প্লুটনটা হলো কি ধনাত্মক, প্লুটনটা ধনাত্মক আধান বিশিষ্ট। আর নিউট্রনটা নিরপেক্ষ, নিরপেক্ষ, এটা নিরপেক্ষ। তো ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট, প্লুটন ধনাত্মক আধান বিশিষ্ট, আর নিউট্রন কি নিরপেক্ষ। এখন আমরা এই যে আলোচনা করলাম যে এখানে আছে কি প্লুটন আর নিউট্রন, প্লুটন আর নিউট্রন, এই আলোচনা করার আসার মানে আমাদের ওইটাই যে এই প্লুটন নিউট্রনকে ঘিরেই আমরা এই জিনিসগুলো নিয়ে আসব। প্লুটন নিউট্রন অর্থাৎ এই নিউক্লিয়াসের ভেতর থেকে এই জিনিসটাকে আমরা নিয়ে আসব। আমরা এখন আলোচনা করব পারমাণবিক সংখ্যা নিয়ে। পারমাণবিক সংখ্যা অর্থাৎ আমরা বলছি যে এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্লুটন আর নিউট্রন। আমরা যদি ওইভাবে ধরে রাখি, এটাকে মাউন্ট করে আমরা নিউক্লিয়াসটার একটু বড় আকারে দেখাইলাম, দেখায় বললাম ওইটার মধ্যে থাকে কি প্লুটন, আর প্লুটনটা হচ্ছে কি পজিটিভ, আর থাকে কি নিউট্রন, নিউট্রনটা নিরপেক্ষ। আচ্ছা, এটার মধ্যে থাকে প্লুটন আর নিউট্রন, আর ইলেকট্রন থাকে চারদিকে ঘূর্ণায়মান অবস্থা। এখন আমরা এই পারমাণবিক সংখ্যাটা আলোচনা নিয়ে আসবো। এই জায়গা থেকে আমরা বলছি এই জায়গায় থাকে প্লুটন আর নিউট্রন। তো এই প্লুটনটা আমরা বলি, এই প্লুটনটা একটা মূল কণিকা, আর এটা থাকে নিউক্লিয়াসে। আর এই নিউক্লিয়াসে যত সংখ্যক প্লুটন থাকে, অর্থাৎ কোনো মৌলের একটি পরমাণুতে প্লুটনের সংখ্যাকে, আমি আবার বলতেছি, কোনো মৌলের, একটা মৌলের পরমাণু, কোনো একটা মৌলের, এটা একটা কি পরমাণু, কোনো মৌলের পরমাণুতে প্লুটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলি। কোনো মৌলের পরমাণুতে উপস্থিত প্লুটনের সংখ্যাকেই তার পারমাণবিক সংখ্যা বলি। অর্থাৎ এটা কার পরমাণু আমরা নেই নাই, যদি আমরা বলি যে তার মধ্যে প্লুটন সংখ্যা আছে মনে করি 11, যেমন সোডিয়ামের, আচ্ছা আমরা এটা না বলি, আগে প্রকাশ করার জন্য বলি যে প্লুটন সংখ্যা আছে তার কত 11, তাহলে আমরা বুঝবো যে এই মৌলটার পারমাণবিক সংখ্যা 11। আমরা আবার বলতেছি, কোনো মৌলের একটি পরমাণুতে, কোনো মৌলের একটি পরমাণুতে প্লুটন সংখ্যাই হলো তার পারমাণবিক সংখ্যা, তাহলে তার প্লুটন সংখ্যা আমি বলছি কত 11, তাহলে ওই মৌলটার পারমাণবিক সংখ্যা হবে কত, ওই পরমাণুতে প্লুটন সংখ্যা আছে 11, তাহলে তার পারমাণবিক সংখ্যা হবে 11। এখন যদি আমি বলি প্লুটন সংখ্যা তার 1, তাহলে তার পারমাণবিক সংখ্যা হবে 1। আশা করি ক্লিয়ার জিনিসটা। আমি আবার বলতেছি যে কোনো মৌলের পরমাণুতে, কোনো মৌলের পরমাণুতে উপস্থিত প্লুটনের সংখ্যাটাই মৌলটির পারমাণবিক সংখ্যা। তাহলে তার প্লুটন সংখ্যা যদি 1 থাকে, তাহলে তার পারমাণবিক সংখ্যা কত 1। যেমন আমরা জানি হাইড্রোজেনের, যদি হাইড্রোজেন ধরি, আমরা আশা করি এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা ধরব যে হাইড্রোজেনের একটা পরমাণু নিই। আমরা
হাইড্রোজেনের একটা পরমাণু নিলাম, এটা হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণুতে প্লুটোন আছে একটা, প্লুটোন আছে একটা, তাহলে তার পারমাণবিক সংখ্যা কত? 1। সোডিয়ামের পরমাণুতে তার পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক সংখ্যা সমান 1। এটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। এখন যদি আমি বলি যে সোডিয়ামের পরমাণু, সোডিয়াম পরমাণু, সোডিয়াম পরমাণু, তাহলে সোডিয়াম পরমাণুতে প্লুটোন আছে কয়টা? 11টা। আমরা এই জায়গায় নিউট্রন ইলেকট্রন নিয়ে কথা বলতেছি না, এখন জাস্ট খালি আমরা প্লুটোন বলতেছি। বললাম যে সোডিয়ামের প্লুটোন আছে 11টা, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হবে কত? 11। এই জায়গায় সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হবে 11। সোডিয়ামের পরমাণুতে প্লুটোন আছে 11টা, তার পারমাণবিক সংখ্যা 11। তাহলে আমরা যদি এখন আবার পারমাণবিক সংখ্যাটাকে সংজ্ঞায়িত করি, পারমাণবিক সংখ্যাটাকে সংজ্ঞায়িত করি, তাহলে আমরা এইরকম বলবো, কোনো মৌলের একটি পরমাণুতে উপস্থিত প্লুটোনের সংখ্যাই হলো তার পারমাণবিক সংখ্যা। তো তোমরা যদি খাতা কলম, তোমরা খাতা কলম লিখে নিতে পারো যে পারমাণবিক সংখ্যাটা আমরা বলবো কোনো মৌলের পরমাণুতে উপস্থিত প্লুটোনের সংখ্যাই হলো ওই মৌলের পারমাণবিক সংখ্যা, ওই মৌলের পারমাণবিক সংখ্যা, বিক সংখ্যা। তো তোমরা লিখে নাও যে কোন মৌলের পরমাণুতে উপস্থিত প্লুটোনের সংখ্যাই হলো ওই মৌলের পারমাণবিক সংখ্যা। তো আশা করি পারমাণবিক সংখ্যা সম্বন্ধে তোমাদের আর কনফিউশন নাই। তারপরেও আমি প্রত্যেক ক্লাসেই বলি, যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে কমেন্টস করতে পারো, বা এর পরবর্তীতে কমেন্টস করতে পারো, বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারো, যোগাযোগ করে জিনিসগুলো ক্লিয়ার করে নিবি। তো কোন মৌলের পরমাণুতে উপস্থিত প্লুটোনের সংখ্যাই হলো ওই মৌলের পারমাণবিক সংখ্যা। তো আমি তোমাদের প্রথমেই বলছিলাম যে আমরা পরমাণু নিউক্লিয়াস নিয়ে আলোচনা করছি, আর ওই স্থান থেকেই আমাদের জিনিসগুলো বের করে নিয়ে আসব। তাহলে আমাদের পারমাণবিক সংখ্যা গেল। এখন আবার আমরা একটা পরমাণু নেই, একটা পরমাণু পাশে নেই, এক পাশে একটা পরমাণু নেই, পরমাণু নিলাম, তার মধ্যে নিলাম, একটু বড় করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আর ওইটা নিলাম নিউক্লিয়াস। পরমাণু, এইদিকে আছে ইলেকট্রন আর এইদিকে আছে কি প্লুটোন আর নিউট্রন। আবারও বলছি, প্লুটোন ধনাত্মক আধান বিশিষ্ট, ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট বা চার্জ বিশিষ্ট, আর নিউট্রন নিরপেক্ষ। এখন আমরা এই জায়গায় যে নিলাম প্লুটোন নিলাম আর নিউট্রন নিলাম, ওইটাকে আমরা আগেই বলেছি ওইটার নাম হলো কি নিউক্লিয়াস, আর এটা হলো কি ইলেকট্রন। তো আমরা এই প্লুটোনটা ধনাত্মক চার্জ বিশিষ্ট আর নিউট্রনটা হলো কি নিরপেক্ষ। এখন একটা ধনাত্মক আর আরেকটা হলো কি নিরপেক্ষ। এখন যদি আমরা মনে করি যে এই নিউক্লিয়াসটা কি হবে, তাহলে
এই পুরা নিউক্লিয়াসটা, এটা ধনাত্মক চার্জ আর এটা নিরপেক্ষ, তার অর্থাৎ তার কোনো চার্জ নেই। তাহলে আমরা যদি নিউক্লিয়াসটা বলি সে নিষ্ক্রিয়, তার নেই আর তার আছে ধনাত্মক। তাহলে আমরা যদি এই নিউক্লিয়াসটা ধরি তাহলে এই নিউক্লিয়াসটা সবসময় থাকে ধনাত্মক চার্জ বিশিষ্ট, নিউক্লিয়াসটা সবসময় ধনাত্মক চার্জ বা আধান বিশিষ্ট, আর ইলেকট্রনটা থাকে ঋণাত্মক আধান বিশিষ্ট। যদিও প্লুটন ধনাত্মক আর ইলেকট্রন ঋণাত্মক আর নিউট্রন নিরপেক্ষ, কিন্তু নিউট্রন নিরপেক্ষ থাকার কারণে প্লুটনেরটাই প্রকাশ পায়, যার কারণে নিউক্লিয়াসটা থাকে ধনাত্মক চার্জ। এখন আমরা আসব ভর সংখ্যা নিয়ে আলোচনা করব। ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা বলেছিলাম যে যতগুলো প্লুটন থাকে, কোনো মৌলের পরমাণুতে যত সংখ্যক প্লুটন থাকে ওইটাই তার পারমাণবিক সংখ্যা। এখন দুইটা একসাথে আসবে, এই জায়গায় প্লুটন আছে নিউট্রন আছে, অর্থাৎ নিউক্লিয়াসে থাকে প্লুটন এবং নিউট্রন। এই প্লুটন আর নিউট্রন এই দুইটা যোগ করলে অর্থাৎ প্লুটন এবং নিউট্রন এর মোট সমষ্টিটাই হবে কি ভর সংখ্যা। আমরা যদি পারমাণবিক সংখ্যা নেই তাহলে শুধু প্লুটন সংখ্যাটা নিব, আর যদি ভর সংখ্যা নেই তাহলে আমরা বলবো কি প্লুটন এবং নিউট্রনের মোট সংখ্যা, প্লুটন এবং নিউট্রনের মোট সংখ্যাটাই হবে কি তার ভর সংখ্যা, প্লুটন এবং নিউট্রনের মোট সংখ্যাটাই হবে তার ভর সংখ্যা। তো আমরা একটা আলোচনা করি, সোডিয়াম নিয়ে আলোচনা করি। এই জায়গায় জাস্ট খালি দেখাইলাম যে প্লুটন আমাদের সোডিয়ামের সোডিয়াম পরমাণু, সোডিয়াম পরমাণু আমরা সংকেত না দিয়ে লিখে দেই সোডিয়াম। সোডিয়াম পরমাণুতে চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে ইলেকট্রন দিয়া দিলাম, আর এই জায়গায় আছে প্লুটন আছে 11টা, আগেই বলছিলাম। আর এই জায়গায় নিউট্রন, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্লুটন আর নিউট্রন আছে 12টা, নিউট্রন আছে কত 12টা। আচ্ছা, তাহলে আমি বলছি ভর সংখ্যাটা হলো কোনো মৌলের পরমাণুতে উপস্থিত প্লুটন এবং নিউট্রনের মোট সংখ্যাটাই হলো পারমাণবিক সংখ্যা। কোনো মৌলের পরমাণুতে প্লুটন ও নিউট্রনের মোট সংখ্যাটাই হলো ভর সংখ্যা। তাহলে এই জায়গায় সোডিয়ামের প্লুটন সংখ্যা আছে 11, নিউট্রন সংখ্যা আছে 12, যোগ করলে কত হবে 23। অর্থাৎ সোডিয়াম পরমাণুতে সোডিয়ামের ভর সংখ্যা সমান 23, সোডিয়ামের ভর সংখ্যা 23। তাহলে আবারও বলতেছি যে যদি পারমাণবিক সংখ্যা বলি তাহলে কি কোনো মৌলের পরমাণুতে উপস্থিত প্লুটন সংখ্যাটাই পারমাণবিক সংখ্যা, আর যদি ভর সংখ্যা বলি তাহলে কি হবে প্লুটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা দুইটার সমষ্টি হবে ভর সংখ্যা। অর্থাৎ কোনো মৌলের পরমাণুতে উপস্থিত প্লুটন ও নিউট্রনের মোট সংখ্যাটাই হলো তার ভর সংখ্যা। তো আমরা যদি এটারও সংজ্ঞায়িত করি তাহলে এইভাবেই করব। ভর সংখ্যাটা কোনো মৌলের পরমাণুতে উপস্থিত প্লুটন ও নিউট্রনের মোট
কোনো মৌলের পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাই হলো ওই মৌলের ভর সংখ্যা। ওই মৌলের ভর সংখ্যা। যেমন আমরা বলছি যে সোডিয়ামের প্লুটন সংখ্যা 11, নিউট্রন সংখ্যা 12, তাহলে 12 আর 11 দুটা মিলে হয়েছিল কত? 23, অর্থাৎ সোডিয়ামের ভর সংখ্যা 23। ওই রকম একটা দিয়ে বলছি। এরকম আমরা প্রত্যেকটি মৌলকেই এইভাবে নিয়ে যেতে পারবো। তার নিউক্লিয়াসে প্লুটন এবং নিউট্রন দুইটা যোগ করে যেটা হয় ওইটাই নিয়ে যাব আমরা কি? ভর সংখ্যা। আর যদি পারমাণবিক সংখ্যা বলি, শুধু ওই মৌলের প্লুটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা হইলে শুধু প্লুটন সংখ্যা। আর যদি ভর সংখ্যা হয় তাহলে প্লুটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা দুইটার যোগফল হবে পারমাণবিক সংখ্যা। তো আমরা নিউক্লিয়াস থেকেই কিন্তু দুইটা জিনিস নিয়ে আসছি, এজন্য আমরা ওই জিনিসটা থেকেই ধারাবাহিকভাবে আলোচনায় আসতেছি। এখন আমরা আসব আইসোটোপ। তো এইটাও আমরা এই দুইটা জিনিস অর্থাৎ প্লুটন এবং নিউট্রন এই জিনিসগুলোর মধ্য থেকেই নিয়ে আসব। প্লুটন এবং নিউট্রনের তারতম্যের কারণেই আইসোটোপটা আসবে। তোমরা ওইটা লিখে নিচ্ছ। এখন আমরা প্লুটন নিয়ে আইসোটোপ নিয়ে আলোচনা করব। আইসোটোপ, তো এই আইসোটোপ নিয়ে আলোচনা করব এখন আমরা। আইসোটোপটা একই মৌলের, আমরা জানি একই মৌলের বিভিন্ন পরমাণু হতে পারে। একই মৌলের বিভিন্ন পরমাণু, আমরা হাইড্রোজেনের বিভিন্ন পরমাণু দেখি। হাইড্রোজেনের বিভিন্ন পরমাণুতে একই মৌলের ভিন্ন পরমাণু থাকবে, আর তাদের ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার তারতম্যের কারণেই আইসোটোপটা হবে। যেমন আমরা হাইড্রোজেনের একটি পরমাণু নিলাম, তার প্লুটন আছে, আমরা গাঢ় কালি দিয়া বুঝাইলাম প্লুটন গুলা। তার প্লুটন আছে একটা। আরেকটা গুরুত্বপূর্ণ তোমাদের তথ্য দেই, আর এই জায়গায় ইলেকট্রন আছে একটা। গুরুত্বপূর্ণ তথ্য হলো, আমরা স্বাভাবিক অবস্থায় যদি ধরে নেই তার প্লুটন সংখ্যা 1, তাহলে মনে করবা তার ইলেকট্রন সংখ্যা হবে 1। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় কোনো মৌলের পরমাণুর প্লুটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা একই থাকে। আমি আবারও বলছি, স্বাভাবিক অবস্থায় কোনো মৌলের পরমাণুর প্লুটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সবসময় এক থাকে। তো আমরা শুধু চিহ্নের মাধ্যমে এগুলোকে প্রকাশ করি। যেমন একটা ধরলাম প্লুটন, এটা একটা প্লুটন আছে আর একটা ইলেকট্রন আছে। আমরা বলছি স্বাভাবিক অবস্থায় সকল মৌলের ইলেকট্রন এবং প্লুটন সংখ্যা সমান থাকে। এখন আমি দেখাইতেছি, একটা দিয়ে বুঝাইলাম যে তার প্লুটন সংখ্যা 1 আর ইলেকট্রন সংখ্যা 1, এই জায়গাতে কোনো নিউট্রন সংখ্যা নেই। অর্থাৎ আমরা এই জায়গায় এরকম প্রকাশ দিই, এগুলা হলো প্লুটন আমরা চিনার জন্য। আর এই যে এই চিহ্ন দিয়ে যেগুলো দিতেছি এগুলো হলো কি? ইলেকট্রন। আর এরকম চিহ্ন দিয়ে বুঝাইলাম যে এই জায়গায় প্লাসও নাই মাইনাসও নাই, এটারে বুঝাইলাম নিউট্রন। আচ্ছা, এই জায়গায় প্লুটন দেখাইলাম একটা হাইড্রোজেনের পরমাণু, এটার প্লুটন আছে একটা, ইলেকট্রন আছে একটা, নিউট্রন নাই। আরেকটা নিলাম হাইড্রোজেনের পরমাণু, এই জায়গায় প্লুটন দেখাইলাম একটা, ইলেকট্রন আছে একটা, সরি এটা আমরা ঋণাত্মক চিহ্নের মাধ্যমে প্রকাশ করতেছি, ইলেকট্রন আছে একটা, আর নিউট্রন আছে একটা। ওই যে আমরা এরকম পাকা দিয়া বুঝাইছিলাম যে নিউট্রন আছে একটা, নিউট্রন একটা আছে। আচ্ছা, আরেকটা পরমাণু নিলাম,
তার প্লুটন দেখাইলাম একটা, ইলেকট্রন দেখাইলাম একটা, আর নিউট্রন দেখাইলাম তার নিউট্রন আছে দুইটা। এখন আমরা যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম, মৌল একটা হাইড্রোজেন আর তাদের তিনটা ভিন্ন পরমাণু, একই মৌলের ভিন্ন পরমাণু, এদের পারমাণবিক সংখ্যা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা আমরা কাকে বলি? কোনো মৌলের পরমাণুতে উপস্থিত প্লুটন সংখ্যা। এই প্লুটন সংখ্যাটা হলো তার পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা এই জায়গায় আছে 1, পারমাণবিক সংখ্যা সমান 1। এইটার আছে পারমাণবিক সংখ্যা সমান, এই যে প্লুটন একটা আছে অর্থাৎ পারমাণবিক সংখ্যা 1। কোন মৌলের পরমাণুতে উপস্থিত প্লুটন সংখ্যাটাই পারমাণবিক সংখ্যা। তাহলে তার পারমাণবিক সংখ্যা এক। তার প্লুটন আছে একটা অর্থাৎ প্লুটনটাই পারমাণবিক সংখ্যা, তার পারমাণবিক সংখ্যা 1। তার পারমাণবিক সংখ্যা আছে একটা অর্থাৎ প্লুটন আছে একটা, তার পারমাণবিক সংখ্যা 1। আর তার পারমাণবিক সংখ্যা কত? একটা, তাহলে তার পারমাণবিক সংখ্যা 1। আর এই যে এইগুলা দিয়ে বুঝাইছিলাম কি? নিউট্রন সংখ্যা। তাহলে তার নিউট্রন সংখ্যা কত? নাই, একটাও নাই। তার মানে আমরা যদি তার বর সংখ্যা নিই, আগেই বলেছি বর সংখ্যা হয়েছে কি? প্লুটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার সমষ্টি। তাহলে তার প্লুটন সংখ্যা হলো, তার বর সংখ্যা যদি ধরি, বর সংখ্যা সমান তার প্লুটন 1, অর্থাৎ পারমাণবিক বর সংখ্যা হলো কি? প্লুটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা। তার প্লুটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 0, তাহলে তার পারমাণবিক তার বর সংখ্যা হবে কত? 1। অর্থাৎ প্লুটন আর নিউট্রন, প্লুটন 1 আর নিউট্রন 0, তার মানে তার পারমাণবিক সংখ্যা কত? 1। তার পারমাণবিক বর 1। তার পারমাণবিক বর কত হবে? পারমাণবিক বর না, তার বর সংখ্যা বা পারমাণবিক বর বললে হইতো। আছে বর সংখ্যা হলো কি? পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ প্লুটন 1 আর নিউট্রন আছে কত? 1, সমান বর সংখ্যা হবে কত? 2। আর তার বর সংখ্যা হবে, তার প্লুটন সংখ্যা আছে 1, প্লুটন আর নিউট্রন দুইটা, তাহলে প্লুটন 1 আর নিউট্রন আছে কত? 2, তাহলে তার বর সংখ্যা হবে 3। অর্থাৎ আমি আবার বলতেছি, পারমাণবিক সংখ্যা হলো কোনো মৌলে উপস্থিত প্লুটন সংখ্যাটাই পারমাণবিক সংখ্যা, তাহলে তার পারমাণবিক সংখ্যা 1। আর বর সংখ্যা বলছি প্লুটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি, প্লুটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। তাহলে প্লুটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা নাই, তার মানে তার বর সংখ্যা 1। আবার তার প্লুটন সংখ্যাটাই হলো পারমাণবিক সংখ্যা, তাহলে প্লুটন সংখ্যা 1, পারমাণবিক সংখ্যা কত? 1। আর নিউট্রন সংখ্যা আছে 1, তাহলে বর সংখ্যাটা হবে 1 যোগ 1, 2। পারমাণবিক সংখ্যা 1 অর্থাৎ প্লুটন 1 আর নিউট্রন সংখ্যা 2, তাহলে 1 আর 2 মিলে 3। অর্থাৎ আমরা দেখতেছি বর সংখ্যাটা চেঞ্জ হয়ে যায় কিসের কারণে? নিউট্রনের কারণে। আর পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্লুটন সংখ্যা একরকমই থাকে, কিন্তু নিউট্রন সংখ্যাটা চেঞ্জ হওয়ার কারণে বর সংখ্যা, যেহেতু প্লুটন এবং নিউট্রন দুইটা সমষ্টি আসে, এজন্য নিউট্রন সংখ্যাটা পরিবর্তন হওয়ার কারণে বর সংখ্যাটাও কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। আর এরকম যখন পরিবর্তন হয়ে যায়, পারমাণবিক সংখ্যাটা যখন একই থাকে আর বর সংখ্যাটা যখন এরকম পরিবর্তন হয়ে যায়, তখন ওইগুলারই আমরা বলি আইসোটোপ। অর্থাৎ কি? আবার বলতেছি, প্লুটন সংখ্যাটা যখন একই থাকে, প্লুটন সংখ্যা 1 থাকে মানে কি? পারমাণবিক সংখ্যা 1 থাকে, কিন্তু নিউট্রন সংখ্যার পরিবর্তনের কারণে বর সংখ্যাটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়, তখন ওইটারে আমরা বলি কি? আইসোটোপ। আর বলছি আমরা একই পরমাণু, এই সবগুলো কি? একই পরমাণু, একই মৌলের, একই মৌল, পরমাণু ভিন্ন, একই মৌলের
পরমাণুগুলো কি ভিন্ন পরমাণু। এটা একটা পরমাণু, এটা একই মৌলের ভিন্ন পরমাণু, এদের পারমাণবিক সংখ্যা সবসময় কি সমান, কিন্তু ভর সংখ্যাটা হয়েছে কি ভিন্ন। আমি আবার বলতেছি, তার প্লুটন সংখ্যা হয়েছে 1, ভর সংখ্যাও 1। তার প্লুটন সংখ্যা হয়েছে কত 1, ভর সংখ্যা হয়েছে কত 2, কারণ 1 1 2। তার প্লুটন সংখ্যা হয়েছে কত 1, ভর সংখ্যা হয়েছে ভিন্ন 3, 1 আর 2 মিলে 3। তাহলে একই মৌলের ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তাহলে আইসোটোপের আবার আমি বলতেছি আইসোটোপের ধারণাটা, একই মৌলের ভিন্ন পরমাণু, একই মৌলের ভিন্ন পরমাণু, এটা 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 তিনটা ভিন্ন পরমাণু, একই মৌলের ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আমি আবার বলতেছি, একই মৌলের ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। এখন আমরা আইসোটোপের এই জায়গায় তিনটা আইসোটোপ আছে। আমরা জানি পারমাণবিক সংখ্যা 1 কোন মৌলের, হাইড্রোজেনের। পারমাণবিক সংখ্যা 1 কোন মৌলের, হাইড্রোজেনের। তাহলে এই সবগুলো আইসোটোপেই হলো কি হাইড্রোজেনের। এই সবগুলো তিনটা আইসোটোপ, এই জায়গায় তিনটা আইসোটোপ, এই আইসোটোপগুলো কি হাইড্রোজেনের। তাহলে এই হাইড্রোজেন একই মৌল, আর হাইড্রোজেনের তিনটা ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। অর্থাৎ এই তিনটাই হচ্ছে কি হাইড্রোজেনের আইসোটোপ, এই তিনটাই হাইড্রোজেনের কি আইসোটোপ। আমরা এই হাইড্রোজেনের তিনটা আইসোটোপের নাম আছে, একটার নাম কি প্রোটিয়াম, প্রোটিয়াম এই দ্বিতীয় নাম্বার কি হাইড্রোজেনের দ্বিতীয় নাম্বার আইসোটোপ, তার নাম কি ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম। আরেকটা হলো কি ডিউটেরিয়াম, আরেকটা ট্রিটিয়াম, ট্রিটিয়াম। অর্থাৎ হাইড্রোজেনের তিনটা আইসোটোপ প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আমরা যদি আবার বলতেছি আইসোটোপের সংজ্ঞা যাই, একই মৌলের ভিন্ন পরমাণু, একই মৌলের ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তো তোমরা যদি খাতা কলম নেও তাহলে ওই সংজ্ঞাটা আবার লিখে নিতে পারো। আইসোটোপের সংজ্ঞাটা আমরা লিখব যে একই মৌলের ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে, বা ওই মৌলের পরস্পরের আইসোটোপ বলে, পরস্পরের আইসোটোপ বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আবার দাও আমরা সংজ্ঞাটা আবার পড়লাম যে একই মৌলের ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তো আমাদের এই তিনটা বিষয়ের উদ্দেশ্য ছিল পারমাণবিক
সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ। তো আমরা প্রথমেই যদি বলি, আমরা তো কি কি জিনিস নিয়ে আলোচনা করলাম আর তোমরা কোন জিনিসগুলো পড়বে? তোমরা পড়বে পরমাণুর ধারণা, অর্থাৎ পরমাণুটা ডাল্টন বলছিল, এরপরে রাদারফোর্ড বোর কিভাবে ধারণাটা দিল ওইটা নিয়ে আলোচনা করবে। পরমাণুর মধ্যে যে তিনটা মূল কণিকা থাকে, ইলেকট্রন, প্লুটন, নিউট্রন, এই সম্পর্কে পড়াশোনা করবে। এরপরে আমরা আসছি যে পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াসের মধ্যে প্লুটন আর নিউট্রন থাকে, তার মধ্য থেকেই আমরা তিনটা বিষয় নিয়ে আসছি। প্লুটন আর নিউট্রন থেকে পারমাণবিক সংখ্যা কাকে বলে, ভর সংখ্যা কাকে বলে, কোনগুলো, আইসোটোপ কিভাবে হয়, কিভাবে গঠন করে, একই মৌলের ভিন্ন পরমাণু থেকে আইসোটোপটা কিভাবে গঠন হয়, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আমাদের সাধ্যমতো আলোচনা করলাম। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে পরবর্তীতে কমেন্টস করে, লাইভে যেহেতু যারা আসো বুঝছো, যদি তোমাদের কোনো সমস্যা হয় ভিডিওটা আরেকবার দেখবে, আমার ফেসবুকে আপলোড থাকবে আইডিতে, তোমরা প্রয়োজনে আরেকবার দেখবে, দেইকা তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টসে লিখবে, আমি যতটুকু সম্ভব আমি তোমাদের হেল্প করব। আর ব্যক্তিগতভাবে যোগাযোগ করেও সমস্যার সমাধান করে নিতে পারবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, বাড়িতে সময় বেশি দাও, বাইরে ঘোরাফেরা একটু কম করবে, সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।